গোধূলির আলো ফুরিয়ে চারপাশটা ধূসর হতে শুরু করেছে। তখনই ফালাক স্বাদের মায়ের অনুমতি নিয়ে পাশের বাড়ির কাকিমার বাসায় যাওয়ার জন্য বের হয়। কাকিমা বারবার করে ওকে যাওয়ার জন্য বলেছিলেন, তাই ফালাক ভাবলো কিছুক্ষণ গল্প করে ফিরবে। স্বাদের মা খুশি মনেই সম্মতি দিলেন। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার ঘন হয়ে আসে। এদিকে স্বাদ ফিরে সোজা রুমে যায়। প্রতিদিন স্বাদ বাসায় ফিরলেই ফালাক শরবত পানি নিয়ে সামনে হাজির হয়। স্বাদ ভাবলো ফালাক হয়তো নিচে কোনো কাজে ব্যস্ত। ঘরে গিয়ে স্বাদ জ্যাকেটটা খুলে রাখে। 10 মিনিট 20 মিনিট পার হয়ে গেল। স্বাদের ইদানিং ফালাকের সান্নিধ্য ছাড়া কেন জানি অস্থির লাগে। বাড়ি ফিরে এখনো ফালাকের দেখা পায়নি। নিচে নেমে এসে মাকে জিজ্ঞেস করলো, মা ফালাক কোথায়? ও তো পাশের বাড়ি নাহিদাদের ওখানে গেছে, কিন্তু সন্ধ্যা তো অনেক আগেই হয়ে গেছে, এখনো এলো না কেন? স্বাদের মায়ের মনেও এবার দুশ্চিন্তা দানা বাঁধলো। তিনি মীরাকে ডেকে বললেন, মীরা যা তো মা, পাশের বাড়ি থেকে তোর ভাবিকে ডেকে নিয়ে আয়, রাত হয়ে গেছে। মীরা দ্রুত পায়ে বেরিয়ে গেল। 5 মিনিট পর মীরা প্রায় দৌড়তে দৌড়তে ফিরে এলো। চোখে মুখে আতঙ্ক। সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকা স্বাদ মীরার অবস্থা দেখে থমকে দাঁড়ালো। মা, ভাবি তো ওখানে নেই। স্বাদ মীরার সামনে এসে দাঁড়ালো। ওর চোয়াল শক্ত হয়ে গেছে। মানের কি নেই? কাকিমা বললেন, ভাবি তো সন্ধ্যার আজান দেওয়ার পরপরই ওখান থেকে বেরিয়ে গেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ওখান থেকে বেরিয়েছে। পাশের বাড়ি থেকে তাদের গেট পর্যন্ত আসতে বড়জোর 2 মিনিট সময় লাগে। তবে 1 ঘন্টা ধরে ফালাক কোথায়? কি তাহলে ফালাক কোথায় গেল? 1 ঘন্টা ধরে ও বাড়ির বাহিরে? স্বাদ আর 1 মুহূর্ত দেরি না করে পকেট থেকে ফোন বের করলো। বাড়ির সবাই, আশেপাশে পাড়া প্রতিবেশী সবার বাড়ি খুঁজলো, কিন্তু ফালাকের কোনো হদিশ পাওয়া গেল না। সবার মনে একটাই প্রশ্ন, মেয়েটা গেল কোথায়? স্বাদ পাথরের মতো স্থির হয়ে সিসিটিভি ফুটেজের সামনে বসে আছে। চোখ লাল হয়ে গেছে। রিওয়াইন্ড করে দেখছি ফালাক কখন বেরিয়েছিল। ফুটেজে দেখা গেল ফালাক যখন ওই বাড়ি থেকে বের হয়ে নিজের গেটের দিকে আসছিল, ঠিক তখনই গেটের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোককে ডাক দেয়। ফালাক সহজ সরল মেয়ে, কোনো সন্দেহ না করে লোকটার কাছে এগিয়ে যায়। লোকটা কাঁপা কাঁপা হাতে ফালাককে একটা ভাঁজ করা কাগজ দিল। ফালাক যখনই কাগজটা খুলে পড়তে শুরু করলো, তখনই দেখা গেল হঠাৎ টলতে টলতে অজ্ঞান হয়ে পড়ে গেল। মুহূর্তের মধ্যে রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো আর দ্রুত ফালাককে ভেতরে তুলে নিয়ে গাড়িটা হাওয়া হয়ে গেল। স্বাদ কাঁপা কাঁপা হাতে ফুটেজটা জুম করলো। সারা শরীর রাগে রিরি করে উঠলো। হাতের মুঠি শক্ত হয়ে এলো। স্বাদ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, হামচা। স্বাদের বুঝতে বাকি রইল না কেন এমন করছে। হামচা অনেকদিন ধরেই স্বাদের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। স্বাদের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। টেবিলের ওপর জোরে একটা কিল মেরে উঠে দাঁড়ালো। বাড়ির সবাই ওকে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেল। স্বাদ এখন এক জ্যান্ত আগ্নেয়গিরি। ঘটনার প্রায় 5 ঘন্টা পার হয়ে গেছে। বাইরের অন্ধকারের সাথে পাল্লা দিয়ে ফালাকের চোখের পাতাও যেন ভারী হয়েছিল। অবশেষে খুব কষ্টে চোখ মেললো। মাথাটা প্রচন্ড ঝিমঝিম করছে। ফালাক দেখলো একটা ভাঙাচোরা স্যাঁতসেঁতে ঘরের মেঝেতে পড়ে আছে। চারপাশে ধুলোবালি আর মাকড়সার জাল। ওর হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। ফালাক ভয়ে অস্ফুট স্বরে ডেকে উঠলো, কেউ আছেন? কিন্তু কোনো উত্তর এলো না। ঘরের কোণে একটা ভাঙা জানালা দিয়ে বাইরে তাকাতেই ফালাকের কলিজা শুকিয়ে গেল। বাইরে কেবল ঘন জঙ্গল আর ঝিঝি পোকার শব্দ। চাঁদের আলো গাছের পাতায় লেগে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। ফালাক বুঝতে পারলো ও লোকালয় থেকে অনেক দূরে কোনো এক নির্জন জায়গায় বন্দী। হঠাৎ ভারী ফুটের শব্দ শোনা গেল। কেউ একজন ঘরের দিকে এগিয়ে আসছে। ফালাক ভয়ে দেওয়ালের সাথে সেটে গেল। দরজাটা ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। হাতে একটা টর্চ নিয়ে ভেতরে ঢুকলো সেই লোকটা, যার নাম হামজা। লোকটার ঠোঁটে এক পৈশাচিক হাসি। ফালাক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কেন নিয়ে এসেছেন আমাকে এখানে? আপনার কি ক্ষতি করেছি? হামজা ফালাকের কাছে এসে হাঁটু গেড়ে বসলো। ওর চিবুকটা জোরে চেপে ধরলো। ক্ষতি? তোমার ওই অহংকারী স্বামী আমার সাম্রাজ্য শেষ করে দিয়েছে। আজ আমি তার অহংকার ধুলোয় মিশিয়ে দেব। তুই হবি স্বাদ মির্জার ধ্বংসের শুরু। ফালাকের দু চোখ বেয়ে জলের ধারা নামছে। মনে মনে শুধু একজনের কথাই ভাবছে। হামজা ফালাকের চিবুকটা শক্ত করে ধরে কথাগুলো বলছিল। তখনই ফালাকের চোখের জলে ভেজা নিষ্পাপ মুখটা চাঁদের আলোয় এক অলৌকিক সৌন্দর্যের মতো ফুটে উঠল। হামজা কিছুক্ষণ স্থবির হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। কুৎসিত মনেও এক মুহূর্তের জন্য বিস্ময় জাগলো। হামজা তাচ্ছিল্যের হাসি দিয়ে মাথা নাড়লো। মানতেই হবে রে, ওই শয়তান স্বাদ মির্জার কপাল আছে বলতে হয়। এত সুন্দর বউ কোথায় পেল? এই মায়াবী চেহারা দেখলে তো যে কারো পাষাণ মন গলে যাবে। স্বাদ মির্জা শুধু ক্ষমতাই নয়, কপালেও দেখছি সবাইকে টেক্কা দিয়েছে। ছেড়ে দিন বলছি। ফালাক মনে মনে ভাবে, তার জীবনে কি কোনো শান্তি আসবে না? কোন বিপদে পড়লো? আচ্ছা, ফালাককে কি স্বাদ খুঁজবে? আল্লাহ তুমি পথ দেখাও। এখান থেকে কিভাবে বের হব? বাঁচাও আল্লাহ। মনে মনে দোয়া পড়তে থাকে। হামজা ফালাকের গালটা আবার স্পর্শ করতে গেল। ফালাক ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। হাতটা ফালাকের ত্বক ছোঁয়ার আগেই হঠাৎ হামজা অনুভব করলো ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। হামজা চমকে গিয়ে পেছনে ফিরতেই দেখলো ঘুটঘুটে অন্ধকারের মাঝখানে আগ্নেয়গিরির মতো জ্বলন্ত সিগারেট হাতে দাঁড়িয়ে আছে স্বাদ মির্জা। স্বাদের পরনে শার্টের হাতা গোটানো, কপালের আগের রগগুলো ফুলে ফেপে উঠেছে। স্বাদ এক চুলো সময় নষ্ট করলো না। বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো হামজার কলার ধরে এক হ্যাচকা টানে ওকে মেঝেতে আছাড় মারলো। হামজাকে লাথি মেরে দেওয়ালের সাথে পিষে ধরে স্বাদ গর্জে উঠলো, তোর দেখছি এখনো শিক্ষা হয়নি। হামজা, তুই ভেবেছিলি এই জঙ্গলে লুকিয়ে আমার থেকে বাঁচবি? স্বাদ মির্জার জিনিস ছোঁয়ার সাহস দেখাস কোন সাহসে? ফালাক ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে
বসে আছে, ভয়ে ওর শরীর কাঁপছে। সাদকে দেখে ওর মনে হলো যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি নেমেছে। সাদ এসেছে। ঠিক সেই মুহূর্তে হামজার এক চেলা অন্ধকারের সুযোগে নিয়ে সাদের একদম পেছন দিয়ে এসে ধারালো এক ছুরি দিয়ে সাদের পিঠে সজোরে আঘাত করলো। সাদের সাদা শার্ট মুহূর্তেই লাল রক্তে ভিজে একাকার হয়ে গেল। ফালাক চিৎকার করে উঠলো, আপনার পিঠে আপনার রক্ত পড়ছে, সরে যান। ব্যথায় সাদের মুখটা একবার কুঁচকে উঠলো, কিন্তু দমে গেল না। উল্টে ঘুরে এক ঝটকায় লোকটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে লোকটাকে সজোরে লাথি মারলো। সাদ যেন আজ মানুষ নয়, এক আহত সিংহ। পেছনে থাকা লোকটাকে এমন ভাবে মারলো যে সে ওখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো। এরপর সাদ আবার হামজার দিকে ফিরলো। হামজার তখন পালানোর চেষ্টা করছিল, কিন্তু সাদ ওকে টেনে ধরে এমন আছাড় মারলো যে হামজার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা রইল না। সাদ রক্তাক্ত অবস্থায় টলতে টলতে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক কাঁদতে কাঁদতে সাদের কাছে ছুটে গেল। সাদ নিজের ব্যথা ভুলে গিয়ে খুব সাবধানে ফালাকের বাঁধন খুলে দিল। কিছু হয়নি, আমি আছি তো। সাদ ফালাককে নিজের পাছা খুলে তুলে নিল। সাদের পিঠ দিয়ে তখনও অনবরত রক্ত গড়িয়ে ফালাকের হাত ভিজিয়ে দিচ্ছে। ফালাক সাদের বুকের সাথে লেপ্টে আছে। ফালাককে নিয়ে ভাঙাচোরা ঘর থেকে বেরিয়ে বনের বুক ছিঁড়ে নিজের গাড়ির দিকে এগোতে লাগলো। ফালাক সাদের জখমের উপর নিজের ওড়না চেপে ধরলো। কেন এলেন আপনি একাই? আপনার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। সাদ ম্লান হেসে ফালাকের গালের চোখের জল মুছে দিল। এরপর ফালাককে কোলে নিয়ে জঙ্গলে এর মধ্যে দিয়ে হাঁটতে থাকে। ফালাক নামিয়ে দিতে বললেও সাদ নামিয়ে দেয় না। স্টুপিড, কেউ ডাকলেই যেতে হয়? আমাকে অ্যাড্রেস জিজ্ঞাসা করেছিল, তাই তো সাদ ব্যঙ্গ করে বলল। ব্যথায় সাদের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। পিঠের জখমটা প্রতি পদক্ষেপে জানান দিচ্ছে তার গভীরতা। কিন্তু ফালাককে কোলে নিয়ে হাঁটার সময় চোখে মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই, আছে কেবল এক অস্থির জেদ। বনের অন্ধকার চিরে সাদের ভারী বুটের শব্দ আর ঝিঝি পোকার ডাক মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। তখন হামজায়ের কথাই ভেবে সাদ বেরিয়ে পড়ে। লক্ষ্য ছিল এখানে পৌঁছানো, কাউকে কিছু বলার কথাও মাথায় আসেনি। ফালাক সাদের বুকের সাথে লেপ্টে আছে। ফালাক অনুভব করতে পারছে সাদের শরীর ক্রমশ ঘেমে উঠছে। ফালাক কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আমাকে নামিয়ে দিন, আপনি হাঁটতে পারছেন না, আপনার শরীর দিয়ে অনেক রক্ত পড়ছে, আমি নিজে হাঁটতে পারবো। সাদ এক মুহূর্তের জন্য থামলো না। দুহাতের বাঁধন আরো শক্ত করে ফালাককে বুকের সাথে মিশিয়ে নিল। দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, চুপচাপ থাক, একবার স্টুপিডগিরি করেছিস, এখন দ্বিতীয়বার আমার মেজাজ খারাপ করিস না। তোর পায়ে জুতো নেই, খালি পায়ে এই জঙ্গলের মাটিতে কোথায় কি আছে, পা কেটে যাবে। ফালাক আর কোনো কথা বলল না, শুধু সাদের কাঁধে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো। কেবল মনে হচ্ছে এই মানুষটা নিজের জীবনের তোয়াক্কা না করে ওর জন্য ছুটে এলো। এতটা রক্ত ঝরিয়ে ওকে আগলে রাখছে। বন থেকে বেরিয়ে গাড়ির কাছে পৌঁছতেই সাদ ফালাককে খুব সাবধানে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। এরপর নিজেও ড্রাইভিং সিটে বসলো। আপনি কি এই অবস্থায় গাড়ি চালাবেন? সাদ গাড়ি স্টার্ট দিল। বনের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে জিপটা তীব্র গতিতে ছুটছিল। ফালাক একদৃষ্টিতে সাদের মুখটার দিকে তাকিয়ে রইল। চাঁদের আবছা আলোয় সাদের ফর্সা মুখটা এখন যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেছে। ফালাক আলতো করে সাদের হাতের ওপর নিজের হাতটা রাখলো। আমি খুব সরি, আমার জন্যই আপনার এই অবস্থা। সাদ গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। সামনের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, সরি বলে দায় এড়ানোর চেষ্টা করিস না। এই যে আমাকে এতটা ভোগালি, বাড়িতে গিয়ে এর কড়াই ঘন্টায় হিসেব নেব আমি। আপাতত দোয়া কর যাতে মাঝপথে অজ্ঞান না হয়ে যায়। ফালাকের বুকটা কেঁপে উঠলো। ও দ্রুত সাদের পিঠের জখমের উপর নিজের আঁচলের অংশটা চেপে ধরলো যাতে রক্তপাত কিছুটা কমে। মনে মনে শুধু প্রার্থনা করছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দাও, আমার সবটুকু আয়ু ওনাকে দিয়ে দাও। হাসপাতালের সামনে জিপটা প্রচন্ড শব্দে ব্রেক কষে থামলো। সাদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, কিন্তু যেদি মানুষটা নিজের ব্যথার চেয়েও ফালাকের সুরক্ষাকেই বড় করে দেখলো। স্টিয়ারিং ছেড়ে টলতে টলতে গাড়ি থেকে নামলো। ফালাকের পাশের দরজাটা খুলে ধরলো। সাদ ফালাকের হাত ধরে এক প্রকার টেনে স্ট্রেচারের কাছে নিয়ে গেল। কর্তব্যরত ডাক্তার আর নার্সরা এগিয়ে আসতে সাদ গর্জিয়ে উঠলো। আগে ওকে ট্রিটমেন্ট করেন, ওর শরীরে কোথাও কোনো চোট লেগেছে কিনা ভালো করে চেক করুন। ডাক্তার অবাক হয়ে সাদের রক্তাক্ত পিঠের দিকে তাকিয়ে বললেন, মিস্টার, আপনার অবস্থা তো গুরুতর, আপনার অপারেশন থিয়েটারে যাওয়া দরকার। সাদ ভ্রু কুঁচকে কর্কশ গলায় বলল, আমি যা বলছি তাই করুন, ভয় পেয়েছো, ট্রিটমেন্ট আগে জরুরি। ফালাক কাঁদতে কাঁদতে সাদের হাত আঁকড়ে ধরলো। চিৎকার করে বলতে চাইলো যে এই লোকটাই বেশি আহত, কিন্তু সাদ ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর জানা গেল ফালাকের শুধু হাতে পায়ে সামান্য ছিলে গেছে। অন্যদিকে সাদের পিঠের জখমটা বেশ গভীর ছিল। ডাক্তাররা ব্যান্ডেজ করে ওকে হাসপাতালে ভর্তি থাকার করা নির্দেশ দিলেও সাদ শোনেনি। একগুঁয়ে মানুষটা নিজের সাইন করে রিলিজ নিয়ে ফালাককে নিয়ে বাড়ির পথে রওনা হলো। রাত তখন গভীর। মির্জা বাড়ির গেটে জিপটা থামতেই বাড়ির সবাই, সাদের মা, বাবা, মীরা আর বাকিরা পাগলের মতো ছুটে এলেন। সাদকে আর বিধ্বস্ত ফালাককে দেখে বাড়িতে যেন একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল। সাদের মা ফালাককে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। আর সাদকে এই অবস্থায় দেখে মীরার চিৎকার বের হয়ে গেল, ভাইয়া তোমার একই হাল। সাদ কোনো কথা না বললে ভেতরে ঢুকলো। ফালাক এক মুহূর্তের জন্য সাদের পাশ ছাড়লো না। সাদের হাত শক্ত করে ধরে আছে। ড্রয়িং রুমে সোফায় সাদকে বসানো হলো। সাদের মা কান্নাকাটি করছেন দেখে সাদ খুব ধীর স্বরে বলল, মা, অনেক রাত হয়েছে, ফালাক ঠিক আছে, আমি ওকে নিয়ে এসেছি, এখন কান্নাকাটি বন্ধ করো আর সবাই যার যার রুমে যাও, আমি ঠিক আছি।